ঠাকুরগাঁয়ে গ্রামবাসী বিজিবি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো। নিহতের প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা। মুদ্রণ ত্রুটিতে ঢাকা ও যশোর বোর্ডের এসএসসির আজকের কর্মমুখী শিক্ষা পরীক্ষা স্থগিত। যশোরে গতকালের আইসিটি পরীক্ষা বাতিল। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার প্রশাসনের ১০ শর্ত, চলছে প্রস্তুতি। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১০,০০০ সদস্য। ঋতুরাজ বসন্ত বরণে সারা দেশে নানা আয়োজন। প্রকৃতির রঙে সেজেছে উৎসব প্রিয় বাঙালি। এবং নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মিথুনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের। ঠাকুরগাঁয়ে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত ও নারী সহ ১৫ জন গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে নিহতের প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে মঙ্গলবার সকালে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বহরামপুর গ্রামের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এতে বাধা দিলে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এলোপাথারি গুলি ছোড়ে বিজিবি। ঘটনাস্থলে নিহত হন ২ জন। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। গুলিবিদ্ধ ১৫ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের হরিরামপুরের সীমান্তবর্তী বহরামপুর গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। সাথীলা, আসলে এই মুহূর্তে এই গ্রামটি একেবারেই শোকাচ্ছন্ন একটি গ্রাম। এখানে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে নূর ইসলাম নামে যে ছোট্ট শিশুটি যে কিনা ষষ্ঠ শ্রেণীতে পড়তো তার বাড়ি এটি। তার বাবা মা সহ যে আত্মীয় স্বজন আছে আমরা দেখেছি ভিতরে তাদের শোকের মাতম করতে দেখেছি। এখানে এসে আমরা যে খবরটি নিয়েছি সেটি হচ্ছে যে গতকালকের যে ঘটনাটি সেটি যাদের সঙ্গে আসলে বিজিবির সমস্যাটি ছিল, এই যে যারা যে ৩ জন এখানে মারা গিয়েছে তাদের সঙ্গে কিন্তু কোনো কিছুই ছিল না। এরা হয় উৎসুক মানুষ হিসেবে ওখানে দেখতে গিয়েছে অথবা পথচারী ছিল, কেউ ছিল অটো যাত্রী, অটো রিকশার যাত্রী। এই যে এই ঘটনাটি থেকে একটি বিষয় কিন্তু উঠে আসে যে এখানে যেভাবে গুলি করা হয়েছে, একেবারেই অসংখ্য মানুষ, এখানে একটি বড় হাট বসে এই দিনটিতে, সেই হাটে উপস্থিত হাঁটুরে মানুষের উপর আসলে যেভাবে নির্বিচার গুলি করা হয়েছে, যে জন্যই কিন্তু হতাহতের সংখ্যাটা ৩ জন, মারা গেছেন ১৬ জন এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি রয়েছেন। এখানে আমরা এসে দেখেছি যে এই যে ৩ জন এই এলাকার মারা গিয়েছেন তাদের মরদেহ কিন্তু উপজেলা সদরে, উপজেলা থানার নেওয়া হয়েছে। পুলিশে কিছু আনুষ্ঠানিকতার বিষয় সেগুলো কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। যতদূর খবর জেনেছি, এসব করার পরে এই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এখানে তারপর তাদের ধর্মীয় রীতি অনুযায়ী আসলে এই মরদেহগুলোর সৎকারের ব্যবস্থা করা হবে। তো আমরা আছি এই গ্রামে, এই শোকার্ত মানুষের সাথে। আমরা চেষ্টা করব যে এখানকার মূল ঘটনাটি কি, কেন এখানে গুলি হয়, কারা চোরাকারবারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চেষ্টা করব পুরো খবরটি আমাদের দর্শকদের জানাতে। তো এই ছিল এখানে এ পর্যন্ত। সাথীলা, আমরা ফিরছি স্টুডিওতে। গরু জব্দকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী গ্রাম বহরমপুরে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। ঢাকা ও যশোর বোর্ডের আজকের কর্মমুখী শিক্ষা পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২রা মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে ভুল প্রশ্নপত্রের কারণে যশোর শিক্ষা বোর্ডের এসএসসির আইসিটি বিষয়ের গতকালের পরীক্ষা বাতিল করা হয়েছে।
বিজি প্রেসে মুদ্রণজনিত ত্রুটির কারণেই এ সমস্যা হয়েছে বলে দাবি পরীক্ষা নিয়ন্ত্রকের। এদিকে ভুল প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার পরও তা আবার বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র সরবরাহ করার পরেই ঘ সেটে একাংশে কর্মমুখী শিক্ষা বিষয়ে প্রশ্ন দেখতে পায় পরীক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকদের জানায়। কেন্দ্র সচিবরা ভুল প্রশ্নপত্রের বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করে। এই পরিস্থিতিতে আইসিটি পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। 4টা সেটের মধ্যে 3টা সেটের কোশ্চেন, কিন্তু লাস্টের সেটে আপনার 2 লাইন আপনার মিল ছিল না। ক্যারিয়ার থেকে আসছে, 12টা আইসিটি থেকে আসছে, অথচ আমাদের ক্যারিয়ার শিক্ষা সাবজেক্টটাই নাই। আমরা আমাদের কেন্দ্রে যথারীতি প্রশ্নের সাথে সাথে ওই ঘ সেট উইথড্র করে আমরা অন্য সেট দিয়ে বাচ্চাদের পরীক্ষা নিয়েছিলাম। ভুল প্রশ্নপত্র প্রিন্টিং এর কারণে আমরা দ্রুত চেয়ারম্যান স্যার, সচিব স্যার, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষাটা স্থগিত করেছি। আন্তঃবোর্ডে বিষয়টি জানিয়েছি। পরবর্তীতে আন্তঃবোর্ডের যে রুটিন আমাদের প্রদান করবে সেই রুটিন অনুযায়ী ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। ভুল প্রশ্নপত্র ও পরীক্ষা গ্রহণের পর তা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরাও। একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি, এখন সেটা নিয়ে আবার পড়তে হবে। এখন পরবর্তী সাবজেক্টটা পড়বো নাকি এই সাবজেক্টটা পড়বো, এটা নিয়ে তো আমাদের মনে করেন একটু ঝামেলা হতো। পরীক্ষার আবার পুনরায় যে প্রস্তুতি নেয়, এর জন্য একটা মানসিকভাবে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে এখন আমাদের বাচ্চাদের তো সমস্যা, একটা হলে যে 25 মিনিটে 3 বার পরীক্ষা দিল, আবার মেন্টালি প্রিপারেশন, আবার আইসিটি। আমরা বুঝি না কেন শিক্ষকরা বা সংশ্লিষ্টরা এটা আগের থেকে পরীক্ষা করেন না। সেটা হলে স্টুডেন্টদের কাছে দেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া উচিত। যশোর শিক্ষা বোর্ডের আওতায় আইসিটি বিষয়ের পরীক্ষার্থী প্রায় 1,53,000। গত 2রা ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা। সময় সংবাদ, যশোর। সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। একই সঙ্গে চিকিৎসা নীতিমালা প্রণয়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যে কমিটি সরকারি বেসরকারি চিকিৎসকদের প্র্যাকটিস ফি সহ আনুষঙ্গিক বিষয়ে সরকারকে সুপারিশ করবে। আদালত উদ্বেগ প্রকাশ করে শুনানিতে বলেন, মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না। বর্তমান আইন অনুযায়ী সরকারি হাসপাতালের চিকিৎসকদের অফিস শেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগের অপব্যবহার করে অনেক চিকিৎসক সরকারি হাসপাতালে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন। এর হার 62% বলে রিপোর্টও দিয়েছে দুদক। সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বৈধতা নিয়ে মঙ্গলবার শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে রুল জারি করেন আদালত। আদেশ দেন সমন্বিত চিকিৎসা নীতিমালা প্রণয়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন গঠনের, যে কমিশন সরকারি বেসরকারি চিকিৎসকদের প্র্যাকটিস ফি সহ আনুষঙ্গিক বিষয়গুলো নির্ধারণ করবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে প্র্যাকটিসের একটি বিধান ছিল। এই বিধানটি কেন সংবিধানের আর্টিকেল 32-র সাথে সাংঘর্ষিক হবে না, অসাংবিধানিক হবে না, এই জন্য মহামান্য হাইকোর্ট একটি রুল জারি করেছেন এবং সেই সাথে একটি ডাইরেকশন এবং নির্দেশনা ওনারা দিয়েছেন। সেটা হলো একটি ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল কমিশনের মাধ্যমে, সেখানে এক্সপিরিয়েন্সড এবং এক্সপার্ট পার্সনরা থাকবেন। সেই কমিশন একটি সরকারি ডাক্তার এবং বেসরকারি নন রেজিস্টার্ড ডাক্তার সকলের জন্যই একটি কমপ্লিট প্র্যাকটিসিং গাইডলাইন এটি প্রণয়নের জন্য ওনারা সরকারকে নির্দেশ দেবেন। এদিন শুনানিতে দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উচ্চ আদালত। বলেন, মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না। মানুষের জীবন নিয়ে বাণিজ্য হচ্ছে, সরকার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করছে, কোটি কোটি টাকা সাবসিডিয়ারি দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা অসুস্থ হয়ে আসলে তারা কোনো ওষুধ পাচ্ছেন না, শুধু প্যারাসিটামল ছাড়া। সেজন্য মাননীয় আদালত উষ্মা প্রকাশ করেছেন এবং মাননীয় আদালতও বলেছেন যে এই বিষয়ে একটা আসলে একটা গাইডলাইন তৈরি হওয়া উচিত, যাতে করে সাধারণ মানুষ এর জীবন নিয়ে কেউ ব্যবসা না করতে পারে। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসি এবং বিএমএকে উচ্চ আদালতের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বোরো মৌসুমের শুরুতেই বেড়েছে আগাছা নাশক ও দস্তা সারের দাম। দুশ্চিন্তায় কৃষক, কৃত্রিম অভিযোগ সৃষ্টির ডিলারদের বিরুদ্ধে।
শীতের বিবর্ণতা কাটিয়ে প্রকৃতিতে আগমন ঘটল প্রাণের ঋতু ঋতুরাজ বসন্তের। সেই বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতেছে বাঙালি। বসন্ত বরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ এবং চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, ফুল ফুটুক আর সকাল থেকেই বসন্ত উদযাপনে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নানা আয়োজন ছিল। একটু আগেই আনুষ্ঠানিকভাবে সেটি শেষ হলো এবং নাচ গানের পরে একটি র্যালিও হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাত্রই এটি শেষ হলো। কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু এখনো যাননি। আমরা এখানে দেখেছি যে এখনো কিন্তু রঙিন সাজে বর্ণিল হয়ে বসন্ত উদযাপন করতে এই যারা নগরবাসী যারা এসেছেন ইট কাঠের এই শহুরে জীবন থেকে একটু ছুটি নেবার জন্য, একটু বাঙালিয়ানার কাছে ফিরবার জন্য এই বসন্ত উৎসব, এবং এটি উদযাপন করছে অনেক বছর যাবৎ। এবং বসন্ত উদযাপন যে পরিষদ এটি 25 বছর যাবৎ এই বকুলতলায় করছে। তাদের 25 বছর পূর্তি এবার হচ্ছে। এ কারণে কিন্তু তাদের এবারকার আয়োজনটিকে তারও বেশি ব্যাপ্তিটা আরো বেশি ছিল। এবং আজকের প্রথম পর্ব সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যেই অনুষ্ঠানটি ছিল নাচ গানের সেটি শেষ হলো, কিন্তু 3:30 থেকে আবার 8:30 পর্যন্ত আরো একটি অনুষ্ঠান রয়েছে এখানেই এবং এই বসন্ত উদযাপন পরিষদ যারা তাদেরই আয়োজনে। এছাড়াও কিন্তু রবীন্দ্র সরোবর সহ ঢাকার বিভিন্ন 4টি জায়গায় তাদের আরো আয়োজন রয়েছে। এবং এই আয়োজন এখানে যারা এসেছেন আগত তারা বলছেন যে বর্ণিল সাজে এসে বলছেন যে এটি বাঙালিয়ানার কাছে ফেরা একটি দিন তারা আসলে উদযাপন করতে পারছেন, সবার সাথে মিলিত হতে পারছেন। এই মিলিত হবার যে আনন্দ সেটি নিঃসন্দেহে তারা উপভোগ করছেন এবং তারা বলছেন যে এই দিনটিকে ঘিরে তাদের আলাদা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন রঙে সেজে বিভিন্ন শাড়িতে, ছেলেরা বিভিন্ন পাঞ্জাবি পরে এসেছেন। অর্থাৎ বাঙালিয়ানার কাছে ফিরবার যে তাগিদ সেটি বিভিন্ন দিনে বাঙালির বিভিন্ন উৎসবের মতো এই উৎসবের দিনেও কিন্তু এই বসন্ত উদযাপনের দিনেও কিন্তু বাঙালি এটি তার ভিতরের যে আবেগ সেটি দিয়ে তারা চলে আসেন। এবং এখানে পুরো আমরা দেখেছি যে এই অনুষ্ঠানের বাইরেও কিন্তু আজকে যে পহেলা ফাল্গুন এই উপলক্ষে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি পুরো এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে রয়েছে, পুরো চত্বর জুড়ে রয়েছে। তারা কিন্তু আমাদের এই যে বসন্তের যে আবহ সেটি এত প্রবলভাবেই যে আমাদের আন্দোলিত করেছে। আমাদের প্রধান সাহিত্যিকরা কিন্তু নানাভাবে নানা সময় এই বসন্তের জয়গান গেয়েছেন এবং এই জয়গান নিশ্চয়ই বাঙালির হৃদয়েও আন্দোলিত করবে এবং বসন্ত সবাইকে ছুঁয়ে যাক এমনটাই প্রত্যাশা। ঢাকার মতো চট্টগ্রামে কিন্তু বসন্ত উদযাপন করা হচ্ছে। সেখানে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সেখানকার খবর জানতে তার কাছে চলে যাব। ভেজাল ও দূষিত পানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর আগারগাঁয়ে 60 ফিট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে রাজধানীর মণিপুর, মিরপুর 1 ও 12 নম্বর এলাকায় বিশুদ্ধ পানি হিসেবে বিক্রি করা মানহীন পানির শতাধিক জার ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর জারে পানি পরিবহন করায় 2টি কোম্পানির পানি ভর্তি পিকআপ জব্দ করে বিএসটিআই। পানির জারের ব্যবসাটা এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে এটা আর ফ্যাক্টরি না, শুধু ফ্যাক্টরি ছাড়াও কিছু অসাধু ব্যবসায়ীরা জার কিনে বিভিন্ন জায়গা থেকে পানি ভর্তি করে ওরা বিভিন্ন চায়ের স্টলে, হোটেল, রেস্টুরেন্টে এরা সাপ্লাই দিচ্ছে। যার ফলে আমরা এখন রাস্তায় নেমেছি এবং রাস্তা থেকে হোটেল, রেস্তোরাঁ, চায়ের স্টল যেখানেই পাই না কেন আমরা এই জার ধ্বংস অভিযান শুরু করেছি এই কারণেই।
রাজধানীর মিরপুর এলাকায় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, সাতিলা, মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য যে পানি, শহরের চায়ের স্টল, রেস্টুরেন্ট, টং দোকান, এগুলোতে কিন্তু দেদারসে যে দূষিত পানি বিক্রি হচ্ছে আর না বুঝে যে মানুষ সেটি পান করছে, তার বিরুদ্ধে আসলে আজকে আমরা দেরিতে হলেও বিএসটিআইকে মাঠে নামতে দেখছি। ঠিক এই মুহূর্তে দেখছেন যে অস্বাস্থ্যকর জারে পানি পরিবহনের জন্য কিছুক্ষণ আগেই বিএসটিআই 2টি যে পিকআপ জব্দ করেছিল, সেই পিকআপের যে জারগুলো সেগুলো কিন্তু একের পর এক ধ্বংস করা হচ্ছে। এবং আমরা এই আজকের এই অভিযানে এসে একটি বিষয় লক্ষ্য করেছি, আসলে এই পানি নিয়ে যে প্রতারণার এটি আসলে নানান মাত্রা রয়েছে। ঠিক এই মুহূর্তে যেগুলো দেখছেন এগুলোতে আদৌ কোনো স্টিকারই নেই, কোন কোম্পানির পানি, আসলে কোম্পানির লোকও নেই, কিন্তু এগুলো ভাড়া করা পিকআপে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। আবার কোনোটার লাইসেন্সধারী কোম্পানিও রয়েছে, তাদের স্টিকার রয়েছে, কিন্তু বিশুদ্ধ পানির যে মানদণ্ড সেটি কিন্তু রক্ষা করা হয়নি, অর্থাৎ অস্বাস্থ্যকর জারে কিন্তু সেগুলো কিন্তু পরিবহন করা হচ্ছে এবং মানুষের জন্য তা সরবরাহ করা হচ্ছে। আমরা আজকের এই অভিযানের যিনি সহকারী পরিচালক রয়েছেন বিএসটিআই এর উপপরিচালক রিয়াজুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে এই অভিযান তো মাঝে মাঝেই করা হয়, কিন্তু এগুলো তো কমছে না। আজকের এই অভিযান অন্য অভিযানের থেকে আসলে কোনো ভিন্নতা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আগে বিগত 1 বছর যাবতী যে অভিযান করছি সেই অভিযানগুলো হয়তো মাঝে মাঝে, কিন্তু বর্তমান ডিজি মহোদয় আসার পর থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে মাঝে মাঝে করলে হবে না, এটা প্রতিদিন করতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা ইতিমধ্যেই 10টি অভিযান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইতিমধ্যেই শুরু করেছি। রিয়াজুল হক, আপনাকে জানতে চাই যে কোম্পানিগুলো আপনারা ধরলেন এবং আরো অনেক যে কোম্পানি রয়েছে, এগুলোর বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে? এগুলো আইনগত ব্যবস্থার মধ্যে আমরা যেহেতু সার্ভিলেন্স কার্যক্রমের অংশ হিসেবে আসছি, এগুলো আমরা অবৈধ এবং নিম্নমানের জারে যে সমস্ত পানি দেখব সেইগুলা এবং লাইসেন্সবিহীন সেইগুলো আমরা ধ্বংস করব। এছাড়াও যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স নিয়েও ফুড গ্রেডের জারে পানি বিক্রয় না করে সেই ক্ষেত্রেও আমরা অভিযান চালাবো। যেমন সাতিলা, উনি বলছিল যে এই অভিযান চলতে থাকবে। সাধারণ দেখছেন আশেপাশের উৎসুক মানুষও রয়েছে, গণমাধ্যম কর্মীরাও রয়েছে। সাধারণ মানুষরা বলছে যে এতদিন তারা না বুঝে যে পানি খেয়েছে কিংবা বুঝলেও যে কিছু করার নেই, বিএসটিআর এই অভিযানকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। তো সাতিলা, মিরপুরের সাগুপ্তা এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অভিযান আরো চলবে, পরবর্তীতে সেই খবর কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। সাতিলা, অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সেই খবর জানাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার আজহার লিমন। সময় সংবাদে আরও থাকছে, রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের চাষ। বাজারজাতের নিশ্চয়তা থাকায় নিরুৎসাহিত করা যাচ্ছে না চাষিদের, দাবি কৃষি বিভাগের। যশোরে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি ডাকাত দলের দলের বন্দুকযুদ্ধে মারা গেছে সে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতরাতে সদর উপজেলার রহমতপুর কানাগেট এলাকার গোলাগুলি করে দুদল ডাকাত। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড় মৌসুমের শুরুতেই বাড়তে শুরু করেছে আগাছা নাশক ও দস্তা সারের দাম। ডিলার পর্যায়ে এখন কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। দাম আরও বাড়ার আশঙ্কায় ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চান কৃষকরা। ডিলারদের অভিযোগ, প্রতি বছরই এই মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ায় বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, আমদানি ব্যয় বাড়ার প্রভাব পড়েছে বাজারে। আব্দুল হালিমের তোলা ছবিতে বিস্তারিত শুভ খানের রিপোর্টে। শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় মৌসুমের চাষাবাদ। ধানের চারা রোপণ থেকে শুরু করে চলছে পরিচর্যার কাজ। ফলন বাড়াতে জমিতে দস্তা সার ব্যবহার করছেন কৃষকরা। এছাড়া শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমাতে জমিতে আগাছা দমনে বেড়েছে আগাছানাশকের ব্যবহারও। বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ আগাছানাশক ও দস্তা সারের দাম বেড়েছে। ডিলারদের তথ্য অনুযায়ী এই মৌসুমে ভিচেটি, ভিটাফুরান, ফুরাডান, ডায়াজিনন, থিওবিট সহ অন্যান্য আগাছানাশকের বিক্রি বেড়েছে।
গেল বছরের তুলনায় এবার ফুরাডান 5G'র দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। ডায়াজিনন 10G কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। মুক্তা প্লাস দস্তা সার কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। হঠাৎ করে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। ফুরাডান পদ্মার কোম্পানি নিতে চাইছিলাম, তো দাম চলে 180 টাকা। আমি তো এর আগে নিয়েছিলাম 150 টাকা করে। কীটনাশক সার কামলা ভরি সবটাই দাম বাড়ছে। আবাদ কেমনি করুম? জমির দাম বাড়লে কমান লাগবে আমাকে, না কমালে তো আমরা আবাদ করতে পারবো না। দাম বৃদ্ধির জন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর অতি মুনাফা লাভের প্রবণতাকে দুষছেন ডিলাররা। তবে অভিযোগ অস্বীকার করছে প্রতিষ্ঠানগুলো। এলসি হয় না মাগো, বিভিন্ন ওরা অজুহাত দেখে মালের দাম বাড়াই দিয়ে যায়। কোম্পানির ধরে না, কোম্পানির ধরলে বাদে এটা কোনো কৃষকের উপকার হবে। প্রায় 10 to 15% প্রাইস বেড়ে গেছে। কোম্পানিগুলো কিন্তু সব জায়গাতে স্যাক্রিফাইস করতে পারেনি, তাকে কিন্তু কিছুটা প্রাইস অ্যাডজাস্ট করতেই হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। দাম বাড়াচ্ছে তো প্রাইভেট সেক্টর, সেই ক্ষেত্রে প্রত্যক্ষভাবে আমাদের নিয়ন্ত্রণ না থাকলেও আমরা চেষ্টা করব যে আন্তর্জাতিক বাজার কি, তারা কি দামে বিক্রি করছে এগুলো দেখে আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য মতে বছরে দেশে প্রায় 300 কোটি টাকার আগাছানাশক কেনাবেচা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবারে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামায়াতের মুরব্বীদের 10টি শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। এবারই প্রথম 2 গ্রুপ 4 দিন আলাদাভাবে ইজতেমা পালন করবেন। তাই প্রথম গ্রুপকে আখিরি মোনাজাতে 6 ঘন্টার মধ্যে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। তোহা খান তামিমের রিপোর্ট। আগামী 15 ফেব্রুয়ারি বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে 54তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। 4 দিনের ইজতেমা বাস্তবায়নের জন্য বিবদমান 2 গ্রুপকে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 10 শর্ত। 15 ফেব্রুয়ারি কাকরাইল মসজিদের খতিব মাওলানা জোবায়েরের অনুসারীরা ইজতেমা শুরু করে 16 ফেব্রুয়ারি শনিবার আখিরি মোনাজাত করে ইজতেমা মাঠ ত্যাগ করবেন। পরে দিল্লি মার্কাজের মুরব্বী মাওলানা সাদ অনুসারীরা 17 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর ইজতেমা মাঠে প্রবেশ করে 2 দিনের ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও মাঠ ছাড়ার সময় প্রশাসনকে বুঝিয়ে দেয়া সহ মাঠের যাবতীয় সরঞ্জামাদির দায়িত্ব প্রশাসনের হাতেই থাকছে। শনিবারে 10টা থেকে 11টার মাঝখানে যে কোনো এক সময় দোয়া হয়ে যাবে। প্রশাসন আরেকটা দোয়া যেটা সেটা 18 তারিখে শেষ করে দিয়ে আমরা যেমন চলে গেছি ওনারা যাতে একভাবে চলে যায়। মধ্যবর্তী সময় যে 2টি গ্রুপের ব্যবস্থাপনার যে সংকট যাতে তৈরি না হয় এর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। বাফার পিরিয়ডটাতে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, সুতরাং আশা করি যে খুব একটা সমস্যা হবে না। অন্যান্য বছরের তুলনায় এবারের ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রায় 500টি সিসি ক্যামেরার পাশাপাশি মাঠের চারপাশে থাকছে 17টি ওয়াচ টাওয়ার। আমরা 123টি ট্রেনের বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। বিআরটিসির জন্য আমরা 400 বাসের ব্যবস্থা করেছি। এবার পুরাটা ডিজিটালি আমরা ঢেলে সাজিয়েছি। প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালিসিস করতে পারবো, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। কারণ সিসিটিভির সংখ্যা যেহেতু আমি আগেই বলেছি 50টি জায়গায় আমরা 300 করছি, তো সব দিক থেকে আমাদের সক্ষমতা বেড়েছে। আগামী 18 ফেব্রুয়ারি দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তোহা খান তামিম, সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। ইজতেমার প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। শাতিলা, আপনাকে বলে রাখি যে 54তম বিশ্ব ইজতেমার যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে তাবলিগ জামাতের কর্মীরা। আমি এই মুহূর্তে ইজতেমার যে মূল যে মঞ্চ, সেই মঞ্চের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইজতেমার ভেতরে যে ছোট ছোট যে খিত্তা রয়েছে, সেই খিত্তায় কিন্তু ইতিমধ্যে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং এই মুসল্লিরা এসে ছোট ছোট জমায়েত করছেন এবং তারা কিন্তু এই জমায়েতে তাদের যে মুরব্বীরা রয়েছেন সেই মুরব্বীরা কিন্তু তাদেরকে বয়ান করার চেষ্টা করছেন এবং দিক নির্দেশনা এখন থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। বলা যেতে পারে যে ইজতেমার যেই মানে যেই শুরুর যেই দিককার যেই জমায়েত, সেই জমায়েত ছোট ছোট করে সেই শুরুর দিককার জমায়েত তারা শুরু করে ফেলেছে। গতকালকেও আমরা দেখেছিলাম যে কিছু কিছু কাজ বাকি রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ গোছানো হয়ে গেছে, অর্থাৎ মূল মঞ্চ যে সেই মূল মঞ্চের কাজ একেবারেই সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি ওপরের যে ছোট ছোট খিত্তাগুলোর ওপরে যে সামিয়ানা টাঙানোর যে কাজগুলো বাকি ছিল, সেই কাজগুলো কিন্তু বাকি ছিল, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সেগুলো কাজ সম্পন্ন হয়ে গেছে। এছাড়া আপনাকে বলে রাখি শাতিলা, সেটি হচ্ছে যে গত কয়েক বছর ধরে, অর্থাৎ গত কয়েক বছর নয়, গত কয়েক দশক ধরে কিন্তু এই ইজতেমার আয়োজন করে আসছে তাবলিগ জামাত
জামাতের মুরব্বীরা এবং এই যে টঙ্গীর তুরাগতীর এই তুরাগতীরে কিন্তু আয়োজন করে আসছে। তো এবারে কিন্তু 2 পর্বে ইজতেমা হচ্ছে, অর্থাৎ 2 গ্রুপে 2 পর্বে ইজতেমা হচ্ছে, অর্থাৎ মাওলানা জোবায়েরের অনুসারীরা 15-16 তারিখে ইজতেমা করবেন এবং পরবর্তীতে 17-18 যেই মাওলানা সাদের অনুসারীরা তারা ইজতেমা এখানে করবেন এবং 2টি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে আগামী 18 তারিখে। তো সব মিলিয়ে সাথীরা এখানে আছে, কিছুক্ষণ পরেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি সবাই এখানে পরিদর্শনে আসবেন, দেখতে আসবেন ইজতেমা অনুষ্ঠানে কতটুকু অগ্রগতি হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা সব মিলিয়ে তারা আসলে তদারকি করতে আসবেন। তো সাথে এই ছিল আমার হাতে সবশেষ ইজতেমা ময়দান থেকে। জীবন খাতে নিকোটিন সমৃদ্ধ তামাকের কালো ছায়া গ্রাস করছে শস্য ভাণ্ডার রংপুরের সুজলা সুফলা ফসলের ক্ষেত। তামাক মরণব্যাধি ক্যান্সারের অন্যতম উপাদান হলেও বাজারজাতের নিশ্চয়তা থাকায় চাষিদের নিরুৎসাহিত করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। রংপুর সদরের চিলমারি ফসল নয়, মাঠে মাঠে বাড়ন্ত তামাকের চারা। সবুজের আড়ালে প্রতিটি পাতা আর শিরা উপশিরায় বিষাক্ত নিকোটিন নিয়ে বেড়ে উঠছে এক একটি তামাকের গাছ। বিভিন্ন কোম্পানির বাড়তি সুবিধা পেয়ে 2 পয়সা বেশি রোজগারের আশায় এখানে বিষ ফলান চাষিরা। খরচ হোক কিন্তু মোটামুটি পয়সাটা একবারে পাওয়া যায়, এই জন্য তামাক করা। তামাক আবাদের সুবিধা তো ওই যে কোম্পানি ডোন করা, মনে করো 50 কেজি বস্তা 3 বস্তা করে সার দিতেছে। তামাক আবাদ করলে ওই লোন দেয়, পয়সা একটু বেশি পাওয়া যায়, ওই জন্য তামাক আবাদ করি। অনেক ক্ষতি হয়, ক্যান্সার হয়, আবার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তবে আমরা এত শারীরিক পরিশ্রম করি যে শুধু পয়সার জন্য এতটুকুই। রংপুরের পাশাপাশি লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীতেও ক্রমান্বয়ে বাড়ছে জীবন সংহারী তামাকের আবাদ। তামাক ঠেকাতে হলে ধান, আলু সহ কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনের প্রয়োগ চান সচেতন মহল। কৃষক তার জীবন বাঁচানোর তাগিদে তাদের টিকে থাকার স্বার্থে তখন সে যেটাতে একটু বেশিরভাগ লাভবান হওয়ার সম্ভাবনা দেখে সেদিকে সেই চাষাবাদের জন্য তামাক চাষে সে উদ্বুদ্ধ হচ্ছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 সাল, এগুলি যদি আমরা আইন আছে সেটা যদি আমরা প্রকৃত অর্থে ব্যবহার করতে পারি, আমরা মনে করি যে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতনতার মধ্য দিয়ে চাষিদের তামাক চাষে নিরুৎসাহিত করতে চাইলেও সম্ভব হচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। বীজ, সার এবং মার্কেটিং এর ব্যবস্থা আছে, সেহেতু তারা সেদিকে ঝুঁকে পড়তেছে এবং তাদের যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাক্টটা তারা কিনে নেবে। এই যে মার্কেটিং এর নিশ্চয়তা আছে, এই কারণে আসলে আমরা নিরুৎসাহিত করতে চাইলেও তারা সেখান থেকে ফিরে আসছে না। রংপুরের 4 জেলায় এবার 13,787 হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি লালমনিরহাটে। তামাক থেকে মুখ ফেরাতে চাষিদের সচেতন করা হচ্ছে কৃষি বিভাগ এমন দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। তামাক চাষ বন্ধে এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে না পারলে আগামী দিনে উত্তরের এই জনপদে খাদ্য উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঠাকুরগাঁয় গ্রামবাসী ও বিজিবি সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো। নিহতের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে দেওয়ার ঘোষণা। মুদ্রণ ত্রুটিতে ঢাকা ও যশোর বোর্ডের এসএসসির আজকের কর্মমুখী শিক্ষা পরীক্ষা স্থগিত। যশোরে গতকালের আইসিটি পরীক্ষা বাতিল। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার প্রশাসনের 10 শর্ত। চলছে প্রস্তুতি, নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। ঋতুরাজ বসন্ত বরণে সারা দেশে নানা আয়োজন। প্রকৃতির রঙে সেজেছে উৎসবপ্রিয় বাঙালি। এবং নেপিয়ারে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে 232 রানে অল আউট বাংলাদেশ। কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে কি ইউরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।